এখনো পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত। মনে করি নরেন্দ্র মোদী এখানে কোনো একটা জায়গাতে ক্যান্ডিডেট নির্বাচনে দাঁড়ান। আরজিকরের ঘটনা কি ঘটবে বামফ্রন্টের নেত্রী উনি কি আগে থেকে জানতেন? এবং পশ্চিমবাংলা একটা জায়গায় নির্বাচনী কেন্দ্রে দাঁড়াতে, সেই নির্বাচনী কেন্দ্রের মানুষ ওকে যে জবাবটা দেবে, ও মনে হয় বিগত আর প্রধানমন্ত্রী আমার শখ থাকবে না, নির্বাচনে দাঁড়ানো তো দূরের কথা। বছর ঘুরলেই ভোট সামনে, আর এরই মধ্যে কিন্তু রাজ্য রাজনীতির উত্তাল অবস্থা। আর আমার সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি কলকাতা কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সুশান্ত কুণ্ডুকে। তার সাথে এইসব বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব। দাদা, প্রথমেই জানাই সময় কিশোরীর আপনাকে স্বাগত। দাদা, প্রথম প্রশ্ন যেটা, যে শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনা নিয়ে বিরোধীরা বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, বিজেপি নেতাদের সভা করতে দিচ্ছে না তৃণমূল। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথমে আমিও আপনাদের স্বাগত জানাই। সব থেকে বড় কথা হচ্ছে বিরোধীরা বলছে না শুভেন্দু অধিকারী বলছে, আগে এই কথাটা আমাদের জানতে হবে। শুভেন্দু অধিকারী তো মানে বিরোধী দলের মধ্যে পড়ে, তো আমি ও কোন দলে পড়ে আমি নিজে জানি না এখনো অব্দি। কেন প্রকৃত কি দল করে, ও বজরং দল করে, না ভারতীয় জনতা পার্টি করে, না মুসলমানদের বিরুদ্ধে দল করে? কারণ ও কোনো দলই কিছু না, ও সুবিধাবাদী দল। বিজেপিতেও অর্ধেক লোক ওকে মেনে নেয় না। ও একটা মানে অগণতান্ত্রিক লোক, যার মধ্যে গণতন্ত্রের বিন্দুমাত্র কোনো ছাপ নেই। রাজনীতি বোঝে না, পিতৃ পরিচয়ের পরিচয় হয়েছে, নাহলে ওর কোনো পরিচয় নেই। আর যতটুকুনি পরিচয় ওকে তৃণমূল কংগ্রেসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে দিয়েছে, নাহলে উলো খাগড়ার মতন মেদিনীপুরের মাটিতে বস্তা কুড়োনোর মতন ওর অবস্থা হতো। বাবার পরিচয় ছিল, বাবার পরিচয় পেয়েছে। রাজনৈতিক যোগ্য ব্যক্তি বলে ওকে আমি মনে করি না, ওকে আমি রাজনীতির মধ্যে ধরি না। যার কথাবার্তার মধ্যে মার্জিত নেই, একটা সরকারি দলের মুখ্যমন্ত্রী, তাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত নেই, সেই লোককে আমি রাজনীতির মধ্যে ধরি না। আর ও যার কথাবার্তা বলে, ওর পাশের বাড়ির লোক ওর বিরোধী, ওকে মারতে যায়, তো সে ওকে ওর নিজের কর্মের ফলও পায়। এখানে তৃণমূল কংগ্রেস বা এরকম কোনো ব্যাপার নেই। দাদা, এই যে পরপর নরকীয় ঘটনা ঘটে চলেছে, এই আরজিকর বলুন, কসবা বলুন, এগুলো চলছে, এখানে একটা জায়গায় প্রশ্ন হচ্ছে যে মহিলাদের নিরাপত্তা নেই, আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা। তো সেখানে কি প্রশাসনের ব্যর্থতা কোথাও কি দেখা যাচ্ছে? দেখুন, আমি যদি সেই সূত্র খুঁজি তাহলে আমাকে অনেক গভীরে ঢুকতে হবে। আমি যদি আরজিকরের ঘটনা ধরি, সবার আগে আমি একটা কথা বলবো, আরজিকরের ঘটনা কি ঘটবে বামফ্রন্টের নেত্রী উনি কি আগে থেকে জানতেন যে আরজিকরে এরকম একটা ঘটনা ঘটবে, অভয়া একটা এরকম ঘটনা ঘটতে চলেছে, বা এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমরা বাংলাভাষী তথা সারা ভারতবর্ষ উত্তাল হবে এটা নিয়ে, সেরকম একটা ঘটনা ঘটবে? আমরা তো কেউ জানতাম না। ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং দুঃখজনক ঘটনা। অভয়ার পাশে আমাদের নেত্রী থেকে শুরু করে আমরা সবাই, বাংলার মানুষ সবাই রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসও অভয়ার মৃত্যুতে আমরা ব্যথিত। আজকে অভয়া শুধু নয়, বাংলার প্রত্যেক কটা মা বোন, আজকে আমার ঘরেও মা বোন আছে, আজকে কারোর কোনো ঘটনা ঘটলে, এরকম কোনো মা বোনের প্রতি এরকম অন্যায় অবিচার হলে, সেটা আমাদের কাছে নিন্দনীয়। কিন্তু আমি একটা কথা বলবো, যেদিন আরজিকরের অভয়ার ঘটনাটা ঘটা হলো, সেই ঘটনাকে কেন্দ্র করে বামফ্রন্টের নেত্রী কি উনি জানতেন? উনি আরজিকরে সবার আগে পৌঁছে গিয়ে উনি ওখানে বসেছিলেন। এখন হামলা ভেতরে চলছে, ঝামেলা হচ্ছে, উনি তো বাইরে বসে রয়েছেন, তাহলে উনি কি জানতেন এরকম একটা ঘটনা ঘটবে? তাহলে আমার মনে হয় সিবিআইও তো ওনাকে ডেকেছিল। তো ঘটনাটার মধ্যে কোনো একটা তো সন্দেহ থেকে যাচ্ছে, যে ঘটনাটা নিয়ে সারা বাংলা উত্তাল। সেখানে আমি সবার আগে প্রশ্ন করব, বামফ্রন্টের নেত্রী, যিনি নিজেকে অনেক বড় বাংলার নেত্রী মনে করেন, রাজনৈতিক যোগ্যতা কতটা আছে আমি জানি না। বাংলায় অনেক নেত্রী উঠেছেন, অনেক নেত্রী চলে গেছেন। মুখ্যমন্ত্রীর এগেনস্টে একজন বিরাট বড় নেত্রী উঠেছিলেন বাংলায়, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করতেন, রায়গঞ্জে ফিরে গেছেন কংগ্রেস নেত্রী, উনি গল্প শেষ হয়ে গেছে।
এখন ইনি নতুন করে চাকার দিয়েছে উনি মমতা বন্দ্যোপাধ্যায় সাবস্টিটিউট হওয়ার জন্য। তো ওনারও কি পরিস্থিতি হবে আমি জানি না। ওনার পরিচয় উনি মুখ্যমন্ত্রীর এগেনস্টে লড়েছেন বলে বাংলার মানুষ ওনাকে চিনেছে, না লোকে চিন্তা না। ওরকম নেত্রী বামফ্রন্ট অনেক ঘুরে বেড়াচ্ছে, অনেক কোয়ালিফাইড মেয়ে যারা ছাত্র রাজনীতি থেকে এসএফআই থেকে উঠেছে, অনেক মেয়েরা আছে। কিন্তু ও হঠাৎ করে নিজেকে খুব তাত্ত্বিক নেত্রী মনে করে অনেক বড় বড় কথা, কুরুচিকর ভাষা, মুখ্যমন্ত্রীকে আক্রমণ, সমস্ত নেতাদের আক্রমণ করে কথাবার্তা বলে। তো আমি সবার আগে এটা আমার কাছে একটা অত্যন্ত দুঃখের বিষয়। একটা মেয়েকে নিয়ে রাজনীতি করা, মেয়েটাকে কলঙ্কিত করা, সেই মেয়েটা তো যা কলঙ্কিত হয়েছেই, সেই কলঙ্কিত একটা নারীর পক্ষে নারীকে না ডেকে। আর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমি জানি না যারা এইসব কথা বলছে, এখনো পশ্চিম বাংলায় নারীরা সুরক্ষিত, যেটা আগে হয়তো ছিল না। বর্তমান পরিস্থিতিতে পশ্চিম বাংলায় এখনো নারীরা রাত্রির 1টা 2টো 3টের সময়, সে আইটি সেক্টর থেকে হোক, যে কোনো জায়গা থেকেই হোক, রাত্রির বেলা তারা একা গর্বের সঙ্গে মাথা উঁচু করে তারা বাড়ি ফিরতে পারে। ওলা উবের অনেক কিছু চলছে, তারা ব্যতিক্রম 2-1টা ঘটনা সেগুলো হয়তো ঘটতে পারে, কিন্তু সেটার সঙ্গে প্রশাসন বা অন্য কেউ এর দায়ভার গ্রহণ করতে পারে না। কারণ আমি যদি নিজে উচ্ছৃঙ্খল হই, উচ্ছৃঙ্খলতা জীবনযাপন করি, তাহলে আমার দায়িত্ব আমার দল নিতে পারে না। আমার দায়িত্ব আমায় নিজেকেই নিতে হবে। আমাকে চলাফেরা করতে হবে অনেক সেফটি ভাবে। আমি মানুষকে সুযোগ দেবো না যে মানুষ আমার ওপর আমাকে আক্রান্ত করতে আসবে বা আমার ওপর রুষ্ট হবে। তো সেরকম পরিস্থিতি পশ্চিমবাংলায় নেই, যেগুলো অন্যান্য দেশে আছে। এখনো বিহার গেলে আপনারা বিহারে বহু জায়গায় আপনারা সাংবাদিকতা করেন, আপনারা জানেন বিহারের মাটিতে এখনো নারী নির্যাতন হয়, উড়িষ্যার মাটিতে এখনো নারী নির্যাতন হয় বিভিন্ন গ্রামে গঞ্জে। আপনি ঝাড়খণ্ডে চলে যান, মধ্যপ্রদেশে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, এখনো জঙ্গলের রাজত্ব রয়েছে, এখনো নারীরা স্বাধীনতা পায়নি। যেখানে পশ্চিম বাংলার নারীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারে, এখানে দিল্লির মতন জায়গাও স্বাধীনতা নেই। গুজরাট যেখানে আপনার খোদ প্রধানমন্ত্রীর জায়গা, সেখানেও নারী স্বাধীনতা অতটা নেই, যেটা পশ্চিম বাংলা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আমাদের মা বোনেদের কথা ভেবে বলতে পারি যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নারীদের সেই সুরক্ষিত জায়গাটা করেছে। আজকে যে কটা প্রকল্প করেছে, সব কটা প্রকল্পই কিন্তু ম্যাক্সিমামটাই নারীদের উদ্দেশ্য করে। আজকে সেই জায়গায় বাংলাকে একটা কলঙ্কিত করার একটা পরিকল্পনা চলছে, আমরা তার বিরোধিতা করছি। তো এই যে 9 তারিখ অভয়ার মা বাবা 9 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং তারা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল আসতে পারেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বাদে। দেখুন, এগুলো তো কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে। যে কেস কোর্টে বিচারাধীন, আমরা কেউ যেতে চাইছি না, আমরা যাবও না। তার কারণ কোর্ট যখন বিচারাধীন জায়গায় রয়েছে কোর্টে, সেখানে নবান্ন অভিযান করে কি হবে? মুখ্যমন্ত্রী কোর্টের বাইরে গিয়ে তো কিছু করতে পারে না, বা তৃণমূল কংগ্রেস কোর্টের বাইরে গিয়ে কিছু করতে পারে না। আমরা এখনো চাই দোষীরা শাস্তি পাক, এবং সেই দোষীদের প্রথম কথা হচ্ছে সিবিআই বলুন, ইডি বলুন, যে যাই করুন, যারা অ্যারেস্ট হয়েছে কিন্তু তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই কিন্তু অ্যারেস্ট করেছে। সিবিআই বা ইডি তারা কিন্তু অ্যারেস্ট করতে পারেনি, এখনো তারা সেই রিপোর্টে করতে পারেনি। যেটা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। দাদা, এই যে বছর ঘুরলেই বিধানসভার ভোট, আর এই ভোটের আগেই কি ভাঙন ধরছে? এই কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা তিনি দিয়েছেন, এটা কি তার সিগন্যাল যে দলে? আমার মনে হয় না এর সঙ্গে নির্বাচন বা এর কোনো জড়িত আছে। প্রশাসনিক দলের কিছুটা জায়গায় রদবদল হতে পারে। আজকে আমি সভাপতি আছি, কালকে আমি নাও থাকতে পারি, আমার জায়গায় অন্য কেউ নিশ্চয়ই আসতে পারে। তো কল্যাণ ব্যানার্জি ইস্তফা দিয়েছে, এবং আমার মনে হয় না সেই ইস্তফা 7 দিনের জন্য তো রদ করেছে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন, তার বদলে তৃণমূলের মুখ্য সচেতক হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি দলনেতা হয়েছেন শতাব্দী রায়। দেখুন, এটা তো অনেক উঁচু ব্যাপার। এটা স্বয়ং নেত্রী যেখানে হস্তক্ষেপ করছে, যেখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন যিনি রয়েছেন, তিনি হস্তক্ষেপ করছেন, সেই ব্যাপারে আমাদের মন্তব্য করা ঠিক না।
কারণ আমরা ওই জায়গায় মন্তব্য করা, এটা তাদের প্রশাসনিক লেভেল, তারা পার্লামেন্ট কিভাবে চালাবে, কাকে সেই জায়গায় রাখবে, সেটা তাদের নিজস্ব বিচারাধীন বিবেচনার ব্যাপার। সেখানে আমাদের মতন লোকেদের ওই জায়গাটা না ঢোকাটাই ভালো, কেননা ওটা অনেক বড় রদবদলের ব্যাপার। আগামী দিনে পার্লামেন্টে কিভাবে তারা চালাবে, রাজ্যসভা কিভাবে চালাবে, তো সেইটা আগামী দিনে নির্বাচন আসছে, তো তারা যেভাবে দলগতভাবে ঠিক করবে, দলগতভাবে সাংসদরা যেভাবে চলবে, তারা তাদের মতন প্রস্তুতি নিচ্ছে। দাদা, এই যে সামনে পুজো আর রাজ্যে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে, শিক্ষকরা রাস্তায় নেমেছেন এবং ডাক্তাররা আন্দোলন করছে, তার পাশাপাশি ডাক্তাররা আন্দোলন করছেন, অথচ সরকার পুজোর জন্য অনুদান বাড়াচ্ছে, এটা কি জনবিরোধী সিদ্ধান্ত? দেখুন, এই কথা বলতে গেলে জনবিরোধী সিদ্ধান্ত কিনা সেটা জনগণই বিচার করবে, জনবিরোধী সিদ্ধান্ত কিনা। আজকে সারাক্ষণ তো এরকম হতে পারে না যে আমি সারাক্ষণ শুধু দুঃখই অনুভব করে যাব। মানুষের মধ্যে দুঃখ কষ্ট থাকবে, তার সঙ্গে তো কিছুটা আনন্দও থাকতে হবে। আজকে গত বছর শারদ উৎসব যেভাবে কেটেছে, আতঙ্কের সঙ্গে যে কোনো কোনো পুজো মণ্ডপে ডাক্তাররা গিয়ে উই ওয়ান্ট জাস্টিস এরা করতে পারে, তার মধ্যেই পুজো হয়েছে। অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ফিরিয়ে দিয়েছেন, নেননি। আবার এবছর অনুদান না পাওয়ার জন্য অনেক পুজো বন্ধ হতে বসেছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াতে সেই ছোট ছোট পুজোগুলো আজকে তারা একটা জায়গা পেয়েছে যে আমরা পুজো করতে পারবো। তো সেখানে দেখুন, বামফ্রন্টের আমলেও আমরা দেখেছি শিক্ষকরা তাদের সাথেও রয়েছে, আবার আন্দোলনও করছে। তৃণমূলের সময়ও দেখছি শিক্ষকরা সাথে রয়েছে, আন্দোলন করছে। তাদের দিয়ে যেটা এদের শেষ হবে না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বাড়িয়েও যাবে, আবার সামনের বছর এলে আবার বলবে আরো ডিএ বৃদ্ধি করতে হবে। তো এই প্রশ্নটা থেকেই যাবে। আর শিক্ষকদের যেটা, সেটাও তো কোর্টে বিচারাধীন, শিক্ষকদের এ নিয়ে আন্দোলন নিয়ে। তো যা হচ্ছে সবটাই অগণতান্ত্রিক আমার কাছে। এগুলো নিয়ে পুজোটাকে মন্ডল করার ব্যাপার, পুজোর আগে মার্কেটটাকে নষ্ট করে দেওয়া, এবং এদের পেছনে যেটা বিরোধী দলের একটা বিরাট বড় উংলি হেলন রয়েছে, সরকারকে ব্যতিব্যস্ত করে দেওয়া, সরকারকে নাড়িয়ে দেওয়া, যাতে সরকার যে কোনো কার্যক্ষেত্রে স্তব্ধ হয়ে যায়। তাতে হবে না, লাভ হবে না এসব করে। বাংলার মানুষ বাংলার মানুষের কাজ করবে, উৎসব উৎসবের মতন হবে, সরকার সরকারের মতন চলবে, আন্দোলন আন্দোলনের মতন করবে। সরকার আন্দোলনকে যেরকমভাবে রদ করা সেরকমভাবে করবে, তারাও আন্দোলনও করুক, বাংলার মানুষ আনন্দও করুক। এই যে সামনে পুজো আসছে, এখন বৃষ্টির মৌসুম, কিন্তু আর হাতে গোনা 1 মাস বাকি পুজো, কিন্তু এখন বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমছে। আর আমরা জানি কুমোরটুলি মানে আমাদের কাছে একটা আবেগ, পুজোর জন্য আবেগ। তো সেখানে মৃৎশিল্পী যারা ঠাকুর বানাচ্ছেন, যারা, তাদের তো বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, বা বিধায়কের থেকে আপনারা কিভাবে সাহায্য পাচ্ছেন তাদের জন্য? দেখুন, আমি আপনাকে বলি, এই যে কুমোরটুলি মৃৎশিল্প টোটালটাই আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, ম্যাক্সিমামটা। তো আমরা তো সবসময় আমরা যে গর্ববোধ করি যে আমরা কুমোরটুলির ছেলে, তো কুমোরটুলির শিল্পীদের নিয়েই তো আমাদের সমস্ত কিছু। তো আমাদের কুমোরটুলির শিল্পীরা অসুবিধে কতটা আছে আমাদের মনে হয় না, কেননা দেখুন, কুমোরটুলির বৃষ্টি হলে তো সব জায়গায় অসুবিধা হবে, এবং তারা তাদের মতন প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে কাজও চলছে, ঠাকুরও তৈরি হচ্ছে, তার মধ্যে যখন সময় আসবে দেখবেন ডেলিভারিও হয়ে যাবে ঠাকুর। তারা তাদের প্রস্তুতি, তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে আমরা আমাদের শুধু দল নয়, দল তো কুমোরটুলির পাশে সর্বক্ষণ আছে, সরকার সর্বক্ষণ আছে, পৌর প্রতিনিধি থেকে বিধায়ক। এই যে কুমোরটুলির পরিবেশ, এই জল জমছে, মশা হচ্ছে, তার জন্য সমস্ত পালেদের ঘরে মশারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেওয়া হয়েছে। যারা রাত্রে শোবার সময় শিল্পী কর্মচারীরা যারা কারখানায় শোয়, তাদেরকে মশাবাহিত কোনো রোগ যাতে না হয়, সমস্ত কিছু। এবং প্রত্যেক দিন আপনি দেখবেন কুমোরটুলি সাফাই হচ্ছে, প্রত্যেক দিন দুবেলা করে সাফাই হচ্ছে, যাতে কোনো জল না জমে। আপাতত আমাদের কুমোরটুলিতে সেই হারে জল জমার কোনো
এ নেই, নজির নেই। বৃষ্টিতে কি আমাদের মৃৎশিল্পীদের কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি? দেখুন, কাজটা তো কাদামাটির, কিছুটা তো অসুবিধা হবে, কিন্তু তার মধ্যেও যেটা কুমোরটুলির পরিবেশ তৈরি হয়েছে, ঝড় রোদ ঝড় জল বৃষ্টি, তার মধ্যেই শিল্পীরা বড় হয়েছে এবং তার মধ্যেই আমরা আমাদের চলছে, এবং কুমোরটুলির জায়গাতেই আছে। সেখানে কেউ যে যা বলুক, কুমোরটুলির শিল্পীরা বুক তুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে তারা তাদের শিল্পত্ব ফলিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে বিভিন্ন মণ্ডপে এই শিল্পীদের কারুকার্য এবং তাদের শিল্পকলা থেকে বিভিন্ন প্রাইজ, বিভিন্ন অ্যাওয়ার্ড তারা পুজোর সময় তারা পাবে, সেটাও আমরা দেখব। এতে কুমোরটুলির জায়গাতেই আছে। দাদা, আমার শেষ প্রশ্ন, আলিপুরদুয়ার দুর্গাপুর পর এবার শোনা যাচ্ছে সম্ভবত 20 আগস্ট নরেন্দ্র মোদী দমদম আসতে চলেছেন সভা করার জন্য। তিনি এই যে বারবার সভা করছেন এবং তার দল থেকে শোনা যাচ্ছে যে তিনি এবার হয়তো নির্বাচন হওয়ার আগে অবধি প্রতি মাসে আসবেন। এটা কি ভোটের আগের প্রস্তুতি পর্ব বলে মনে করছেন আপনারা? আমি মনে করি নরেন্দ্র মোদী এখানে কোনো একটা জায়গাতে ক্যান্ডিডেট নির্বাচনে দাঁড়াক। স্যার যদি পশ্চিমবাংলার প্রতি এতই আকৃষ্ট থাকে, বাংলার তো অর্ধেক 100 দিনের মাইনে টাকা দেওয়া বন্ধ, বাংলার থেকে কোটি কোটি টাকার ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে, বাংলার উন্নয়নের জন্য কিছুই দেয় না। খালি বাংলায় নির্বাচনের আগে দেখি আকাশ ভর্তি হেলিকপ্টার ঘুরে বেড়াচ্ছে। আজ নরেন্দ্র মোদী আসছে, কালকে অমিত শাহ আসছে, পরশু দেখবো গুজরাটের মুখ্যমন্ত্রী আসছে, তারপরে দেখবো ত্রিপুরার মুখ্যমন্ত্রী সে যা বলতে বকে যে লোকটা সে আসছে, তারপরে দেখবো আমাদের সন্ন্যাসী মহারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসছেন। তো আসার কোনো শেষ নেই, আকাশ তো খোলা আছে, যে খুশি আসতে পারে। এটাই তো গণতন্ত্র। মুখ্যমন্ত্রী, যেটা 34 বছর বামফ্রন্ট আমলে ছিল না, তো একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়ে রেখেছে, ভাই তুমি এসো, সভা করো, আমার নামে 4টি গালাগাল দাও, তৃণমূলকে চোর বলো, ডাকাত বলো, খুনি বলো, ধর্ষণ বলো, সবকিছু বলে তুমি তোমার ঢাক বাজিয়ে চলে যাও। নির্বাচন আসলে বাংলার মানুষ ঢাক বাজিয়ে দেবে যে যাও ভাই, তৃণমূল থাক, বিজেপি থাক। আপনি যে বললেন পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদী এসে দাঁড়ান, যদি উনি এসে দাঁড়ান আপনার কি মনে হচ্ছে যে উনি কি জিততে পারবেন? আগে দাঁড়াবার সাহসটা আগে বলুন তো ওনাকে। আপনাদের চ্যানেল থেকে বা আপনাদের সাংবাদিক মহল থেকে আগে ওনাকে বলুন পশ্চিমবাংলার কোনো একটা সিট উনি চয়েস করুন, কোন সিটে উনি দাঁড়াবে। যে পশ্চিমবাংলা যারা বাঙালিকে, পশ্চিমবাংলা মানে বাঙালিদের জায়গা, সেই পশ্চিমবাংলার যারা বাঙালিকে অপমান করে, আজকে সমস্ত রাজ্যে বাঙালিদের অপমানিত হতে হচ্ছে, বাংলা কথা বললে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, এর থেকে লজ্জাজনক দুঃখজনক কিছু নেই। এরা রবীন্দ্রনাথকে চেনে না, এরা বিদ্যাসাগরকে চেনে না, এরা রামমোহন রায়কে চেনে না, আর এখানে এসে বলছে রামকৃষ্ণ দেবের কথা বলে, এখানে এসে বিবেকানন্দের কথা বলে, সারদা মায়ের কথা বলে। তো এরা কি নন বেঙ্গলি উড়িষ্যাবাসী ছিল না হিন্দুস্তানি ছিল? এরা বাঙালি ছিল। সেই বাঙালি জাতকে যারা অপমান করে, তারা বাংলার সম্বন্ধে কি বলবে? বাংলায় এসে যারা ভুলভাল কথা বলে, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি যারা জানে না, তারা বাংলায় এসে দমদমে সভা করুক আর মেদিনীপুরে সভা করুক। ওকে বলুন গোটা পশ্চিম বাংলায় প্রত্যেক কটা জেলায় সভা করতে, এবং পশ্চিম বাংলা একটা জায়গায় নির্বাচনী কেন্দ্রে দাঁড়াতে। সেই নির্বাচনী কেন্দ্রের মানুষ ওকে যে জবাবটা দেবে, ও মনে হয় আর বিগত আর প্রধানমন্ত্রী হওয়ার শখ থাকবে না, নির্বাচনে দাঁড়ানো তো দূরের কথা।